চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা, দ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিম এতে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে জনরোষে। ওকে, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা, যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে, কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে 20 বছর আগে 21 আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এই নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে দুটি আপনার 21 আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত, এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 21 আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ। কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে? এটা গেল 1 নম্বর। আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত, আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন, দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে 4টা আপনার আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ দলীয়ভুক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে, যেটা কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল, ভদ্রলোকের নাম আমি বলে যাচ্ছি, মৌলানা মুফতি মোহাম্মদ, তিনি তাকে দিয়ে 164 দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন, বলেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, ওটা আমি বলি শেষ করি প্লিজ, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে, দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সাথে আছি আমি ফয়সাল। 28 বছর পর প্রথমবারের মতো হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে এই চাঞ্চল্যকর খবর। একই দিন হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়। আবারও উপত্যকা থেকে সরে যেতে বলছেন ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ট্রাম্পের এমন আলটিমেটামের নিন্দা জানিয়েছে হামাস। সন্ত্রাসী তকমা দেওয়ার পর কোনো সংগঠনের সাথে আলোচনা বা সম্পর্ক খাতা কলমে নীতিবিরুদ্ধ হিসেবে গণনা করে যুক্তরাষ্ট্র। সে কারণে 1997 সাল থেকেই হামাসের সাথে কখনো বৈঠক হয়নি ওয়াশিংটনের। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করলেও শুরুতে সরাসরি যোগাযোগ হয়নি তাদের। এবার হোয়াইট হাউস স্বীকার করেছে এত বছর পর সেই নীতি প্রশ্নে নমনীয় ট্রাম্প প্রশাসন। গাজা ইসরায়েলে ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েলার দোহায় গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন হামাসের সাথে। সরাসরি দর কষাকষি করেছেন ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে। মধ্যস্থতাকারী বিশেষ প্রতিনিধির যে কারোর সাথে কথা বলার অনুমতি রয়েছে। ইসরায়েলও এ বিষয়ে অবগত। মার্কিন জনগণের স্বার্থে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারোর সাথে আলোচনা করতে হবে, আর সেটা প্রেসিডেন্ট প্রমাণ করেছেন। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা শুরু হয়নি পরের ধাপ নিয়ে। ইসরায়েল তো গড়িমসি করছেই, যুক্তরাষ্ট্রেরও যে তাতে পূর্ণ সায় আছে প্রমাণ মিলল আবারও। অবিলম্বে সব জিম্মিকে মুক্ত
নেতাদের